দশক ৭৫ বছরে আওয়ামী লীগ পা দিয়েছে। দীর্ঘ এই পথ পরিক্রমায় সাফল্যের ব্যর্থতা সহ নানা বিষয়ে আমরা কথা বলতে চাই এবং আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও ইউজিসির সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর আব্দুল মান্নান। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল মান্নান, যুক্ত হয়েছেন আপনি আমাদেরকে এবং সময় দিয়েছেন। একটু জানতেই চাই যে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের পাশাপাশি দলের সাংগঠনিক যে অবস্থা আওয়ামী লীগের, সেটি কিছুটা হলেও তো আগের থেকে দুর্বল হয়েছে নাকি শক্তিশালী হয়েছে? আপনার পর্যবেক্ষণের পাশাপাশি দলের এখন যে ধরনের আকৃতি বা যে ধরনের সাংগঠনিক অবস্থান, সেটাকে আপনি কতটুকু সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মনে করেন দলটি সংগঠিতভাবে আছে? আপনাকে ধন্যবাদ। যেহেতু আজকে আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী, হীরক জয়ন্তী, তাদের সকল নেতাকর্মীদের তো অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু তারও সাথে সাথে শুভেচ্ছা জানাচ্ছি দল গঠনের পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম ছিল। সেই বঙ্গবন্ধু তো আছেনই আমাদের জাতির পিতা, তিনি তখন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ১৯৪৯ সনে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে প্রথম সাধারণ সম্পাদক শামসুল হক থেকে শুরু করে আরও অনেকেই সেই সময়ে অনেক পরিশ্রম করে পাকিস্তানের একটা বৈরী পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এই ৪৭ পরবর্তীকালে পাকিস্তানের প্রথম রাজনৈতিক দল গঠিত হয়েছিল। তাদের সকলের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার আমার বয়স মোটামুটি কাছাকাছি, একই সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। আমি আওয়ামী লীগের দীর্ঘ পথ চলার ইতিহাসের মোটামুটি একজন সাক্ষী। ১৯৮১ সনে তিনি যখন দেশে ফিরেছিলেন, তখন থেকে শুরু করে যদি আজ অবধি আপনি পুরো জিনিসটা মূল্যায়ন করেন, দেখবেন যে একটা সময় ছিল, আমি এটা নিয়ে লিখেছি এই শিরোনামে, যে শেখ হাসিনাকে মনে হয় একজন নিঃসঙ্গ শেরপা, যে তিনি পথ চলছেন, তার সাথে যারা আছেন তারা হচ্ছে তৃণমূলের কর্মী। কিন্তু আজকে অনেক নেতা নেত্রী তখন খুব ভয়ে হোক আর যেভাবে হোক তারা কাছে আসেন নাই। অনেকে আবার বিএনপির সাথে যোগ দিয়েছিলেন, জিয়া রহমানের সাথে যোগ দিয়েছিলেন। খুব কঠিন একটা সময় ছিল। আমি ২০১৪ সনে যখন এই দেশে অগ্নি সন্ত্রাস হচ্ছিল, তখনও আমি দেখেছি অনেক আওয়ামী লীগের নেতা যারা আজকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন, তারা আরও একটু সক্রিয় হলে বঙ্গবন্ধু কন্যা আরও শক্তিশালী হতেন, আরও কঠোরভাবে সে সন্ত্রাসকে দমন করতে পেরেছিলেন। তিনি সেটা পেরেছেন, তার একটা মাত্র কারণ তার সাহস, তার দৃঢ়তা, তার আপনার সুদূর প্রসারের চিন্তা, এই কারণেই পেরেছিলেন। তো এখনকার বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যদি আপনি অবস্থানটা বিশ্লেষণ করেন, যে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে যেখানে গিয়েছে, ঠিক সেই জায়গায় যাওয়ার জন্য এককভাবে যদি কাউকে আপনার দিতে হয়, ক্রেডিট দিতে হয়, তাহলে সেটা নিঃসন্দেহে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার সাথে নিশ্চয়ই দলের নেতাকর্মীরা আছেন। কিন্তু আমাকে যদি আপনি বলেন, আমি আওয়ামী লীগকে দীর্ঘ সময় ধরে দেখেছি, বিভিন্ন আন্দোলনের সময় রাজপথে থেকেছি, সেই 66, 67 থেকে শুরু করে 70, পরবর্তীকালে সব আন্দোলনের সাথে ছিলাম। কিন্তু আমার সবসময় মনে হয়েছে আওয়ামী লীগ ধীরে ধীরে কেমন জানি যারা পোর খাওয়া রাজনীতিবিদ, তাদেরকে সঠিকভাবে হয়তো মূল্যায়ন তারা হচ্ছে না, বা তারা দলের প্রতি যে তাদের একটা অঙ্গীকার ছিল সেইটা পালন করতে পারছে না। এখানে আরেকটি প্রসঙ্গিত আপনার কাছে আমি জানতে চাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে বারবারই বলা, এখন মানে অভিযোগ যেটি, সেটা যে অসাম্প্রদায়িক রাজনীতি থেকে সরে আসার, অনেক ছাড় দেওয়ার মানসিকতার, অনেক জায়গায় হচ্ছে নীরব ভূমিকা পালন করার, এই ধরনের অভিযোগ বিভিন্ন সময় আসলে আলোচনায় বা সমালোচনায় আসে। আপনি এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? না, আমি আমি আমার আগের কথাটা শেষ করে, আওয়ামী লীগ এখন অনেকটা, ধরেন বেশিরভাগ ক্ষেত্রে না হলেও বেশিরভাগ অনেকটা আমলা নির্ভর হয়ে গিয়েছে, ব্যবসায় নির্ভর হয়ে গিয়েছে। তাদের দলের প্রতি অঙ্গীকার যতটা না আছে, নিজের স্বার্থের প্রতি অঙ্গীকারটা বোধহয় একটু বেশি হয়ে গিয়েছে। এখন অসাম্প্রদায়িক রাজনীতির কথা যদি আপনি বলেন, আওয়ামী লীগের যে জন্ম হয়েছিল ১৯৪৯ সালে, আজকের দিনে তাদের একটা ১২ দফা কর্মসূচি ছিল। কি কারণে আওয়ামী লীগের জন্ম হয়েছিল? সেখানে অন্যতম একটি দফা ছিল অসাম্প্রদায়িক রাজনীতি, যে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সমান অধিকার থাকবে, সেটা আজীবন আওয়ামী লীগ চর্চা করেছে। অনেকে হয়তো আজকে জানে না, আওয়ামী লীগের জন্মের সময় কিন্তু আওয়ামী লীগের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। কিছুদিন পরে সেটাকে অসাম্প্রদায়িক চরিত্র দেওয়ার জন্য মুসলিম শব্দটা বাদ দিয়ে
আওয়ামী লীগ করা যায়। আওয়াম মানে জনগণ, জনগণের আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ অসাম্প্রদায়িক ছিল। বাংলাদেশের স্বাধীনতার পরে 72 সনে যখন আমাদের সংবিধান রচনা করা হয়, তার 4টি মূল নীতির মধ্যে একটি ছিল ধর্মনিরপেক্ষতা। সেই নিরপেক্ষতাই ছিল আওয়ামী লীগের প্রধান শক্তি, বঙ্গবন্ধুর প্রধান শক্তি। কিন্তু জিয়া রহমান বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়া রহমান যখন ক্ষমতায় আসলেন, তখন তিনি এই আমাদের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে ছেড়ে দিলেন। আবার এরশাদ সাহেব আরেক ধাপ সামনে গিয়ে রাষ্ট্রীয় আহ, আহ, যে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করলেন। হ্যাঁ, এটা এরকম একটা পুরো জিনিসটাকে একটা সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করলেন। তা আওয়ামী লীগের কথা এখন যদি ধরেন, আমি মনে করি না যে আওয়ামী লীগের যারা সংসদ সদস্য আছেন, যারা নেতৃত্ব স্থানে পদ পদবিতে আছেন, তারা সকলে যে বঙ্গবন্ধুর সে আদর্শ, 72-এর সংবিধানের যে আদর্শ, সেটা ধারণ করেন আমার মনে হয় না। আপনি দেখেন গত যে নির্বাচনটা হয়ে গেল গত জানুয়ারি মাসে, অনেক জায়গায় কিন্তু অনেক প্রার্থী এই ধর্মীয় সম্প্রদায়কে কিছুটা কোণঠাসা করার জন্য অনেক সময় এই সাম্প্রদায়িক অস্ত্রটাকে ব্যবহার করেছেন। এটি অত্যন্ত গর্হিত একটা কাজ তারা করেছেন কোনো কোনো অঞ্চলে। এবং এর কারণে আমাদের দেশে মনে রাখতে হবে, আমাদের দেশে এখনো কিন্তু 17-18 হাজার মানুষের মধ্যে 10-12% হচ্ছে ধর্মীয় সম্প্রদায়ের মানুষ। এরা কিন্তু মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধের বীরোত্তম খেতাবে ভূষিত হয়েছে। আমরা তাদেরকে বাদ দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, 30 লক্ষ শহীদের বাংলাদেশ চিন্তা করতে পারি না। সে কারণে আমি মনে করি বঙ্গবন্ধুর যে আদর্শ নিয়ে দেশটা স্বাধীন করেছিলেন, 72 সনের সংবিধান প্রণীত হয়েছিল, যে 4টি মূলনীতিতে আমাদের আবার ফিরে যেতে হবে। আজকে আসলে আলোচনা আর বেশি দূর আগাতে পারছি না। অসংখ্য ধন্যবাদ প্রফেসর কাজী আব্দুল মান্নান যুক্ত হয়েছিলেন। নিশ্চয়ই আবারও অন্য কোনো বিষয়ে আলোচনা হবে। তবে আপনি যে কথাগুলো বলছিলেন, বাংলাদেশ যে অসাম্প্রদায়িক একটি দেশ হিসেবে গড়ে উঠবে, সেই দিকেই যেন আসলে আস্তে আস্তে ধাবিত হয়।